এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে আছেন শাবাব ওয়াসি। সরাসরি যাচ্ছি তার কাছে। শাবাব, আমরা যদি একটু বলি যে সরকারের যে পদক্ষেপগুলো এখন কিন্তু একেবারেই স্পষ্ট হচ্ছে এবং নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠকের চল আছে, রীতি আছে এবং সেটিও কিন্তু শুরু এবং শেষ হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা কি দেখছি আসলে নির্বাচনের পথের যাত্রাটা নিয়ে যদি শুরুতে আলোচনায় আসি? রাব্বি, ধন্যবাদ। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার এই ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যেই নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে এবং সেই অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছে। তারই সূত্রতা ধরে নির্বাচন কমিশন কিন্তু তাদের কাজ চালিয়ে যাচ্ছে। আজকে নির্বাচন কমিশনের একটি সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই সভায় কিন্তু বেশ কিছু বিষয় আসলে উঠে এসেছে। তফসিলের বিষয় যেটি ছিল, নির্বাচনের তফসিল কবে ঘোষণা হবে এটা নিয়ে নানা আলোচনা ছিল। তবে আজকে ঘোষণা করা হলো যে এই চলতি সপ্তাহে কিন্তু তফসিলটা আমরা পেয়ে যাব। আমরা ইতিমধ্যে জানি যে এই সামনের নির্বাচনটি কিন্তু হবে জাতীয় সংসদ নির্বাচন, তার সঙ্গে গণভোট, অর্থাৎ দুটি ভোট একসাথে হচ্ছে এবার। তো যার কারণে এই নির্বাচন কমিশন কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে ভোটের যে সময় সেটাকে 1 ঘন্টা বাড়ানো হবে। তার মানে 4টা পর্যন্ত ছিল, এখন 5টা পর্যন্ত হবে না, ঠিক রাব্বি, 7:30 থেকে শুরু হবে ভোট, এইদিকে 4:30 থেকে। হ্যাঁ, তো 1 ঘন্টা সময় বাড়ছে, প্লাস যেই বুথ নির্বাচনের জন্য যে দুটি নির্বাচন, যার কারণে আসলে সময় বেশি লাগতে পারে, সেক্ষেত্রে বুথটাও বাড়ানো হচ্ছে। আমরা যদি আরেকটু দেখি যে আগের রাতেই হচ্ছে ব্যালট পৌঁছে যাবে এবং যে পোস্টাল ব্যালট নিয়ে এবার অনেক আলোচনা হচ্ছিল যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য। তো পোস্টাল ব্যালট কিন্তু ছাপানো শুরু হয়ে যাবে আগামীকালকে এবং পরশুদিনই সেগুলো পাঠানো হয়ে যাবে, যাতে আমাদের প্রবাসীরা যারা বিদেশে আছেন তারা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। তাছাড়া আরও যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন সেগুলো হচ্ছে যে নিবন্ধিত দল, সব দলই অংশগ্রহণ নিতে পারবে নির্বাচনে। এটা আসলে কেন বলেছেন এটা একটু বলি। জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এই নিয়ে একটা আলোচনা চলছিল। তো নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট করেছে যে যদি যাদের নিবন্ধন আছে, তাদের তো নিবন্ধন আছে, তারাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া উপদেষ্টা, আমরা শুনছিলাম যে ছাত্র উপদেষ্টারা তারা পদত্যাগ করতে পারেন, নির্বাচনে অংশ নিতে পারেন। তো এই বিষয়টি নির্বাচন কমিশন ক্লিয়ার করে দিয়েছে যে তারা যদি নির্বাচন করতে চায় বা যে কোনো উপদেষ্টা যদি নির্বাচন করতে চায়, সেক্ষেত্রে পদে থেকে তো তারা নির্বাচন করতে পারবেন না। কিন্তু সেইটি কি স্পষ্ট করা হচ্ছে যে কতদিন আগে পদত্যাগ করতে হবে? যে এই বিষয়টি হচ্ছে যে নির্বাচনের যে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার যে শেষ তারিখ, তার আগেই তাদের পদত্যাগ করতে হবে। অর্থাৎ আপনি প্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত হতে হলে যেই সময়টি আপনাকে দেওয়া হয়েছে তার আগেই আসলে যদি তারা নির্বাচনে অংশ নিতে চান, তাহলে তাদের পদ থেকে তাদেরকে সরে এসে নির্বাচনে অংশ নিতে হবে। এছাড়া আমরা জানি যে আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির সাক্ষাৎ হয়েছে এবং প্রধান উপদেষ্টাকে তারা জানিয়েছেন যে নির্বাচন আয়োজনের জন্য সকল আয়োজন প্রস্তুত সম্পন্ন, এবং তারা প্রধান উপদেষ্টা এটি জানিয়েছেন যে সুষ্ঠু নির্বাচন করার জন্য সকল ধরনের সহযোগিতা কিন্তু করবে অন্তর্বর্তী সরকার। সেক্ষেত্রে সবাব আমরা সরকারের যে উদ্যোগ সেগুলো দেখলাম, একই সাথে কিন্তু আমরা দেখছি যে বড় দলগুলো কিন্তু নির্বাচনে বেশ সরব, তারা প্রার্থী বাছাই থেকে শুরু করে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রেও তারা বেশ সরগরম। সেই জায়গাটায় বিএনপি আজকে যে আলোচনাগুলো করেছে, তারা একটা কথা বলেছে যে সামনে কঠিন সময়। কেন বিএনপি মনে করছে সামনে কঠিন সময়? জি রাব্বি, আজকে বিএনপির 7 দিনব্যাপী দেশ গড়ার কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে বিএনপি আসলে আজকে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি কথা বলেছেন, দলের কেন্দ্রীয় নেতারা কথা বলেছেন। তারা আসলে নির্বাচনকে কেন্দ্র করেই আসলে এই কর্মসূচিগুলো তাদের নিজেদের প্রচারণা বাড়াতে এবং নির্বাচনের যে চ্যালেঞ্জগুলো, সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে তাদের যে দলীয় কর্মীগুলো আছে তাদেরকে নিয়ে কাজ করার জন্য আসলে এই সভাগুলো করা হচ্ছে। তো আজকের সভাতে আমরা আসলে যদি দেখি, আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কি বলেছেন, তিনি বলেছিলেন যে একদল জুলাই এবং আরেক দল 71-এ গণহত্যায় জড়িত। অর্থাৎ জুলাইয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকার তারা গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন এবং তারা হচ্ছে, এবং তিনি আসলে আরেকটি রাজনৈতিক দল জামায়াতের আসলে রাজনৈতিক সংশ্লিষ্টতা বা তখন যে 71-এ গণহত্যার সঙ্গে তাদের সম্পৃক্ততা নিয়ে আসলে তিনি মন্তব্য করেছেন। এবং তারা বলেছেন যে ধর্মের আসলে এই যে ধর্মকে ব্যবহার করে যে রাজনৈতিকভাবে অপব্যাখ্যা দিয়ে ভোট টানা হচ্ছে, এই অভিযোগটিও কিন্তু তিনি করেছেন। এবং আমরা দেখতে পারি যে সাইবার স্পেসে আসলে বিএনপি বা
অন্যান্য রাজনৈতিক দলগুলো নিয়েও কিন্তু আসলে দেখি যে অনেক রকম অপপ্রচার আমরা দেখতে পারি। এই বিষয়গুলো কিন্তু অ্যাড্রেস করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেক্ষেত্রে সবাব আমরা নির্বাচনের আগে বিভিন্ন জোট দেখতে পাই। এবারও দেখলাম যে এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনে নতুন একটা জোট হচ্ছে। তাদের আসলে তাদের চিন্তা ভাবনা কি? আবার তারা বলছেন আরো জোটের দল যুক্ত হবে। রাবি, আপনি এটা মেনশন করলেন, আজকেই কিন্তু এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন তিনটি দলের কিন্তু আজকে জোটের আত্মপ্রকাশ হয়েছে। গণতান্ত্রিক সংস্কার জোট নামে এই জোটের আত্মপ্রকাশটি ঘটেছে। এই আজকে জোট গঠনের যে ঘটনাটি সেটা নিয়ে আসলে আমাদের একটা প্রতিবেদন রয়েছে, আমরা প্রতিবেদনটি দেখে আবার আলোচনায় ফিরছি। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে জোট গঠন নিয়ে তৎপর রাজনৈতিক দলগুলো। রোববার রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউতে গণতান্ত্রিক সংস্কার জোটের ঘোষণা দেন এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা। আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের এই যৌথ প্রক্রিয়া বা এই প্রক্রিয়াকে আমরা নাম দিয়েছি গণতান্ত্রিক সংস্কার জোট। জোটের মুখপাত্র এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, তিন দলের পথ চলা শুধু নির্বাচন কেন্দ্রিক নয়, আন্দোলন কর্মসূচিতেও একসঙ্গে দেখা যাবে। জোটে যুক্ত হতে পারে আরও দল। এ সময় তিনি সতর্ক করে বলেন, গায়ের জোর কিংবা ধর্মের দোহাই দিয়ে আগামী নির্বাচনে সফল হওয়া যাবে না। আমরা মনে করি আরো অনেকগুলো দলের সাথে আমাদের এবং আরো অনেকগুলো রাজনৈতিক শক্তির সাথে আমাদের আলোচনা চলমান রয়েছে। আমরা চাই যে জুলাইয়ের শক্তিগুলা যারা পরিবর্তনের পক্ষে আছে, যারা পুরাতন রাজনীতির পথে দিতে চায় না, তারা আমরা ঐক্যবদ্ধ থাকবো। গায়ের জোরে দখলদারিত্বের মাধ্যমে নির্বাচনে তারা ভোট আদায় করবে অথবা ধর্মের নামে মানুষকে প্রতারণা করে ভোট আদায় করবে, তারা উভয়ই পরাজিত হবে। পুরনো রাজনীতির উপর সাধারণ মানুষের মোহ কেটে গেছে দাবি করে জোটের বাকি দুই দল এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা বলেন, কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলবে নতুন রাজনৈতিক জোট। এই আন্দোলনে এবং এই সংস্কারের পক্ষে যারা জীবন দিয়েছে, তাদের জীবনের পক্ষে আসলে এখানকার রাজনীতিবিদরা সঠিক ভূমিকা পালন করতে পারবে কি পারবে না, জনগণ সেখানে আসলে এটা নির্ধারণ করবে আগামী নির্বাচনে। আমরা নতুন রাজনৈতিক ট্রেন্ড সেট করতে চাই। আমরা তো বলেছি, কোনো একক ব্যক্তিও যদি উঠে আসেন এবং তিনি যদি এই পুরানো রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে নতুন রাজনীতির ঝান্ডা তুলে ধরতে পারেন, আমরা তাকেই মনোনয়ন দেব। নির্বাচনে জোটের আসন বিন্যাস কিংবা প্রার্থিতা ধীরে ধীরে জানানো হবে বলেও জানান জোটের নেতারা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। রাব্বি, আমরা প্রতিবেদনটি দেখলাম। যেমনটি বলছিলাম যে আসলে বড় দুটি রাজনৈতিক দলের বাইরে গিয়ে একটা তৃতীয় বলয় তৈরি করার চেষ্টা করা হচ্ছে, একটা তৃতীয় ধারার রাজনৈতিক দল। তো এই যার কারণে এই জোটটি, এবং তারা কিন্তু আজকে নাহিদ ইসলাম বলেছেন যে আরও কিছু রাজনৈতিক দল এইখানে সংযুক্ত হতে পারেন। তারা কিন্তু বলেছেন যে অনেক দলের সঙ্গে আলোচনা চলছে এবং এই জোটটি আরও বৃদ্ধি হতে পারে। এবং আরেকটা বিষয় আমি বলে রাখি যে বড় যেই দুটি রাজনৈতিক দল, তাদের বিরুদ্ধে তিনি যে অভিযোগটি আনেছেন যে বড় যে রাজনৈতিক দল বিএনপি, তারা পেশি শক্তির ব্যবহার করছেন, এবং যে আরেকটি রাজনৈতিক দল জামায়াতের এগেনস্টে তিনি যে অভিযোগটি এনেছেন যে তারা আসলে ধর্মের নামে বা ধর্মের অপব্যাখ্যা দিয়ে আসলে তারা ভোট টানছেন, এরকম অভিযোগটি কিন্তু তিনি করেছেন। তো এই ছিল আমার কাছে আসলে রাব্বি আজকের যেই গণতান্ত্রিক সংস্কার জোট, সেটার আসলে মূল বিষয়। শাবাব, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে রাব্বি। নির্বাচন কমিশন, সরকার এবং একই সাথে অন্যান্য দলগুলোর যে প্রস্তুতি এবং প্রতিক্রিয়া, সব নিয়ে আলোচনায় স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাবাব ওয়াসি।